চিত্তরঞ্জন আমি একটু ইস্টবেঙ্গলের ইউটিউব আর ইস্টবেঙ্গল সংক্রান্ত যারা মিডিয়া কন্টেন্ট তৈরি করে তাদের নিয়ে একটু আলোচনা করব। তো আজকে সকাল থেকে দেখছি আমাদের চিত্তরঞ্জন করার জন্য ব্যস্ত ইস্টবেঙ্গলের বিভিন্ন ইউটিউবাররা। তো তার আগে একটু বলে নিই আজ কিন্তু চিত্তরঞ্জন দাসের মৃত্যুদিন। চিত্তরঞ্জন দাস কে একটুখানি পড়াশোনা করে নেবেন। চিত্তরঞ্জন দাস হলো সেই ব্যক্তি যে মৃত্যুর সময় কিন্তু ভারতের রাজনীতির একদম মুখ্য চরিত্র ছিল। একদম মুখ্য এরকম আমরা সোকল যেন বলি না লিডিং অর্গানাইজেশন, ওরকম কিছু না, একদম মুখ্য একদম ওপরে ছিল। আপনারা যদি না জানেন তো একটু গুগল করে নেবেন, আপনারা দেখবেন নেতাজির লেখা একটা ভারতের ইতিহাসের একটা বই আছে, ইন্ডিয়ান স্ট্রাগল, ভুল বললাম, ইন্ডিয়ান স্ট্রাগল 1920 থেকে 1940 বা 42 সাল অবধি একটা ইতিহাসের একটা পার্ট 1 পার্ট 2 আছে। সেখানে আপনারা প্রথম পার্টে পেয়ে যাবেন চিত্তরঞ্জন দাস সম্পর্কে লেখা। চিত্তরঞ্জন দাস হচ্ছে সেই লিডার যিনি কিন্তু নেতাজিকে হাতে খড়ি দিয়েছিলেন রাজনীতিতে। কেন? নেতাজি তখন যে ব্রিটেনে যে পরীক্ষা পাশ করেছিল, তারপর তার ইচ্ছা হয়েছিল ভারতের স্বাধীনতার কাজে হাত দেবে, এবং সেই কাজে কিন্তু তাকে যে সুযোগ দিয়েছিল, কে দিয়েছিল? আমাদের নিতুর মতো না, ইস্টবেঙ্গলে যে নিতু আছে না, কাউকে সুযোগ দেয় না, যোগ্য ব্যক্তিকে, সমস্ত কেরালা থেকে জঞ্জালকে সুযোগ দেয়। কিন্তু যে সত্যিকারের লিডার হয়, যে লিডার মেটেরিয়াল, সে কিন্তু আরেকটা লিডার মেটেরিয়ালকে সুযোগ দেয়। তো আমাদের চিত্তরঞ্জন দাস কিন্তু সুভাষচন্দ্র বোসকে সুযোগ দিয়েছিলেন। সুভাষচন্দ্র বোসের যে চিঠিটা উনি লিখেছিলেন চিত্তরঞ্জন দাসকে, আপনারা যেটা ইন্টারভিউর জন্য বলেন না, একটা লেটার লিখছেন, সেই চিঠিটা আপনারা পাবেন, আপনার গুগল করলে পাবেন, বা ওই বইতে রয়েছে সুভাষচন্দ্র বোস যেখানে তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবং সেই চিঠি যদি পান আপনারা দেখবেন, সুভাষ তখন একটা স্টুডেন্ট, সবে পাশ করেছে, একটু চাকরি করছে, সে কিন্তু পরিষ্কার করে একটা স্বচ্ছভাবে সেই চিঠিতে লিখেছিলেন আমাদের চিত্তরঞ্জন দাসকে, যে সে কীভাবে সাহায্য করতে চায়। এরকম না স্যার একটা কাজ দেবেন, একটা চাকরি দেবেন, এরকম না, সেখানে কিন্তু একটা ভিশন আপনি ওই চিঠিটাতেই পাবেন। তো এখান থেকে আমরা বুঝতে পারেন কোথায় ছিল সেই চিত্তরঞ্জন দাস, আর এখন কোথায় আপনাদের এই ইউটিউবারদের মতন যারা সস্তায় একটু ডাল ভাতের জন্য আপনার চিত্তরঞ্জন করছে, আপনাকে কিছু মিথ্যে কথাবার্তা শুনিয়ে। তো আমি সকালে যে ঘুম থেকে উঠে দেখলাম আমার হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ রয়েছে, ভারত থেকে এসছে কিছু ইস্টবেঙ্গল ফ্যান। তো প্রথমে দেখলাম লেখা দাদা কোনো সেল সই করেছে, তারপরেই আবার দেখলাম লেখা দাদা এটা ফেক নিউজ। তারপর আমি দেখলাম অনেকেই লিখেছে, একজন লিখেছে আমাকে টুইটারে, দাদা কোনো শিল্ড সম্পর্কে কি মতামত? আমি এটা তো ফেক নিউজ শুনলাম। বলছি হ্যাঁ দাদা, আমিও শুনছি এটা ফেক নিউজ। তো এখন দেখুন, আমি জানি না আপনারা কীভাবে আপনাদের মাথাটা কোথায় রাখেন, আপনার মাথাটা কোথায় সযত্নে লুকিয়ে রাখেন। এখন তো দেশে এদিক ওদিক ব্রিজ ভেঙে পড়ছে, হেলিকপ্টার ভেঙে পড়ছে, আপনারা হয়তো ভয়ের চোটে ভাবছেন আপনার বাড়িটা ভেঙে পড়বে, তাই হয়তো আপনার মস্তিষ্কটা হয়তো কোথাও লুকিয়ে রাখছেন। আপনারা যদি দেখেন আমাদের ইস্টবেঙ্গল টিমের যে গঠনটা হয়েছে, আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে যে দুজন বিদেশি সই হয়েছে, একজন হচ্ছে রাশিদ হয়েছে, একজন মিগুয়েল রয়েছে। তো দুজনেই কিন্তু মাঝমাঠের প্লেয়ার, যারা মোটামুটি আপনার সেন্ট্রাল মিডিয়া বা সিডিএম বা ডিফেন্সিভ মিডিয়া এই দুটো রোলই খেলতে পারে, দুজনেই সেম টাইপ অফ প্লেয়ার। তো আপনার কিন্তু টিমে একজন নাম্বার 9 স্ট্রাইকার রয়েছে, কে? সে হচ্ছে দিয়ামান্টাকস। আপনার দ্বিতীয় নাম্বার 9কে টিমে ইন্ডিয়ান প্লেয়ার একটা কেউ নেই। আপনারা অনেকেই বলতে পারেন কেউ নেই দাদা, কেউ নেই। আপনারা ওই মিথ্যে আশায় থাকবেন। আমি আগের আমার অডিওটাতে বলেছিলাম ভারতীয় ফুটবলকে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তো কী করতে হবে। তা আপনারা যদি সত্যিই জানতে চান তো ওটা দেখুন, না যদি কোমরদিন আসতে চান, যদি চিত্তরঞ্জন হতে চান আপনাদের, তাহলে আপনারা যা ইচ্ছা নাচুন, মিথ্যা প্রতিশ্রুতি শুনে নাচুন। তো আপনার টিমে কিন্তু ইস্টবেঙ্গল টিমে কিন্তু নাম্বার 9 এই একজনই আছে, দিয়ামান্টাকস, আর কেউ নেই, কোনো বিদেশি স্বদেশি কেউ নেই এই মুহূর্তে। তো সেক্ষেত্রে আপনার যে আরেকটা বিদেশি আসবে তার কিন্তু নাম্বার 9 হওয়ার সম্ভাবনা বেশি। এবার যে কোনো শিলকে নিয়ে বাজারে এত গুজব রটেছিল, কোনো শিল কি নাম্বার 9 না? সে নাম্বার 9-এ আমরা দেখিনি, বিগত কয়েক বছরে সে খেলেনি। সে একটু উইথড্রয়াল খেলতে ভালোবাসে, একটু সেকেন্ড স্ট্রাইকার, বা সে একটা উইং থেকে অ্যাটাক করতে ভালোবাসে। মূলত আপনারা তাকে নাম্বার 10 ভাবতে পারেন। তো আপনি যদি দিয়ামান্টাকসকে খেলান, যদি নাম্বার 9 হিসেবে, যদি দিয়ামান্টাকসকে আপনার তুলতে হয় বা কিছু, সে চোট খায় বা লাল কার্ড খায় বা হলুদ কার্ড খায়, যার জন্য সে খেলতে পারছে না কোনো একটা ম্যাচে, তো আপনার কাছে কিন্তু দ্বিতীয় কোনো নাম্বার 9-ই। তো সম্ভাবনা হচ্ছে যদি না আমরা নিতুচনীয় কিছু একটা চিন্তাভাবনা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আরেকটা যে বিদেশি আসবে অন্তত নাম্বার 9 হওয়ার সম্ভাবনা, আরেকটা ওই ধরনের বিদেশি আসার সম্ভাবনা খুবই কম। তো এই বিষয় নিয়ে কিন্তু আমি দেখছি অনেকেই অনেক গালমন্দ করছেন, ইউটিউবারদের গালমন্দ করছেন। আপনারা দেখুন আপনাদের কারা এই মুহূর্তে চিত্তরঞ্জন করছেন, আপনাদের এই সারাক্ষণ ট্রান্সফার নিউজগুলো দিচ্ছে, জানি না এগুলো আগে থেকে পেয়েও আপনার কী লাভ হয়।
কিছু তো একটা সাময়িক একটা আনন্দ হয়। তো তাদের আপনার ব্যাকগ্রাউন্ড দেখুন, আর চিত্তরঞ্জন দাসদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন। মানে চিত্তরঞ্জন দাস একজন প্রতিষ্ঠিত উকিল ছিলেন, যথেষ্ট অর্থ বনেদি পরিবারের ছিলেন। আপনার সুভাষচন্দ্র বোসের ব্যাকগ্রাউন্ড দেখুন, দারুণ, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে বড় চাকরি পেয়েছিলেন, দারুণ পরিবার, কোনো অর্থে কোনো সমস্যা নেই। সেই জন্য মানে তাদের পক্ষে কিন্তু এটা স্বচ্ছতা রেখে, একটা সততা রেখে কাজ করা সুবিধা। তা আমি বলছি না যে আপনাকে মানে সততা, আপনি যদি গরিব হন তো আপনি সৎ হতে পারেন না, তা না, কিন্তু গরিব হলে আপনার মধ্যে সৎ হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। মানে আপনার উপর একটা আর্থিক চাপ হয়। প্রচুর মানুষ আছেন যারা কিন্তু আর্থিকভাবে সচ্ছল নয়, কিন্তু তারা সৎ। কিন্তু আপনি যদি একটু, আপনার যদি পারিবারিক স্বাচ্ছল্য থাকে, তাহলে আপনার পক্ষে অনেকটা সুবিধা হয়ে যায় একটু একটা স্বচ্ছতা রেখে একটা সততার সাথে কাজ করা। চিত্তরঞ্জনের ফ্যামিলি দেখুন, আপনারা সুভাষের ফ্যামিলি দেখুন, এ ছ্যাঁচড়ামি করার মানে খুব সম্ভাবনা কম, যদি না সে জন্মগত ছ্যাঁচড়া হয়। কিন্তু আপনারা ইউটিউবারদের অবস্থা দেখুন, যারা আপনাদেরকে গুলগুলো দিচ্ছেন, যারা আপনাদের চিত্তরঞ্জন করছেন, আপনাকে দিনরাত উল্টোপাল্টা কথাবার্তা বলে, তারা নাকি হোল নাইট ধরে ট্র্যাকিং করছে, শুনছি মানে বাজারে এসব বেরোচ্ছে, তো তারা নাকি হোল নাইট ট্র্যাকিং করছে। তাহলে দেখুন, হয় কারোর চাকরি নেই বা খুব কম টাকার মাইনেতে যারা চাকরি করে। আজকাল যা বাজার দর বাড়ছে, চারিদিকে বাড়ছে, সেখানে আমরা দেখছি উল্টোপাল্টা স্ট্যাটিস্টিক্স বদলে দিচ্ছে। মানে যেই প্রোটোকল অনুযায়ী আপনি মানে দারিদ্র সীমা মাপতে হয়, সেই সীমা ওই প্রোটোকলটাই বদলে দিচ্ছে, বলে তুলনা করছে দারিদ্রতা নাকি দেশে কমে গেছে। এরকম অনেক ঘাপলা হচ্ছে দেশে মশাই। তো আমাদের কথা হচ্ছে যে এই যারা মানে দারিদ্র্যর খুব কাছাকাছি লেভেলে রয়েছে, তাদের কাছ থেকে সততা কিন্তু আপনি চট করে নাও পেতে পারেন। তো এইটা একটা মানে পেটের দায়, এরা অনেকে করছে। কিন্তু আমার আর একটা প্রশ্ন রয়েছে, আপনারা যখন দেখলেন যে অনেক সচ্ছল মিডিয়ার লোকজন সারা রাত্রি ধরে, সারা রাত নয়, সারা সন্ধ্যে থেকে একদম মাঝরাত পর্যন্ত আপনাকে যুদ্ধ নিয়ে একের পর এক মিথ্যে কথা বললো, গুল দিল, তখন তো আপনারা চুপ ছিলেন। কেন চুপ ছিলেন? তারা বড়লোক বলে, তারা হিন্দিতে কথা বলে বলে, তারা ইংরেজিতে কথা বলে বলে, তারা দিল্লিতে থাকে বলে, তারা নয়ডাতে থাকে বলে। কিন্তু আমাদের যখন বাঙালি কিছু ছেলে, বাঙালি কিছু ছ্যাঁচড়া ছেলে, ধরলাম তারা ইউটিউবার, কিন্তু তারা তো বাঙালি, তারা যখন মিথ্যে কথা বলছে, আপনাকে গুণ মারছে, তখন আপনি রেগে যাচ্ছেন। আপনাকে যদি রাখতে হয় তাহলে কিন্তু দুটো ক্ষেত্রেই রাখতে হবে, তাদের ক্ষেত্রেও রাখতে হবে, এদের ক্ষেত্রেও রাখতে হবে। একটু সাম্যটা খুব দরকার সমাজে। মানে দরিদ্র বলে আপনি শুধু তাকে হ্যাটা করবেন, তাকে বলবেন কেন এসে তুমি রাত্রিবেলা মিথ্যে কথা বলেছো, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছো, অসময়ে এসে মিথ্যে কথা বলেছো। কিন্তু আপনাকে যখন সারা সময় ধরে, আপনার সুসময় অসময় সব সময় যখন একজন মিথ্যে কথা বললো যুদ্ধ নিয়ে, এখানে ডুম 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 হয়ে যাচ্ছে, তখন তো আপনি চুপ ছিলেন। কেন আপনি চুপ ছিলেন? সে বামুনের ছেলে বলে, বা সে মানে জানি না, মানে সে কি, মানে কী কারণে আপনি তখন চুপ ছিলেন? যদি তখন চুপ থাকেন তো এখনও চুপ থাকুন। হ্যাঁ, তো একটু ভাবুন, সবাই ভালো থাকবেন।